এবার নতুন একটি দুর্নীতির অভিযোগ তুলে নিয়ে আসা হয়েছে হাসিনার বিরুদ্ধে। আজ সময় এসেছে এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। মানে নতুন সরকার আসার পরেই সেই সংসদেই দেখুন এত গোলযোগ, এত দুর্নীতি। মনে রাখতে হবে যে এই সময় এই মেরামতটা হয়েছিল, সেই সময় কিন্তু বাংলাদেশের ক্ষমতায় হাসিনা ছিলেন না। ছিলেন কে? এই নোবেল প্রাপ্ত। তাহলে বলুন অভিযোগটা কেন আওয়ামী লীগের সঙ্গে জোড়া হচ্ছে? তিনিই হচ্ছেন মূল অভিযুক্ত। আওয়ামী লীগ নেই যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল চলছিল, তখনও নাকি তিনিই এই সংসদ ভবন রক্ষণাবেক্ষণ করতেন। সংসদের কেনাকাটায় হরিলুট, হেডলাইন। এটা হেডলাইন। বুঝতে পারছেন কোথায় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ? একটা যুদ্ধ বিধ্বস্ত দেশও কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, যেমন জাপান, যেমন জার্মানি। সদ্য আমি একটা আপনাদের এপিসোডে দেখিয়েছি যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরান কিভাবে নিজ দেশকে গুছিয়ে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে, আবার পুনর্গঠন করে নিচ্ছে। কিন্তু যদি কোনো দুর্নীতি বিধ্বস্ত দেশ হয় তাহলে তাকে, সেই দেশকে কিভাবে আবার স্বাভাবিক ছন্দে ফেরানো যাবে, এই প্রশ্নের উত্তর প্রায় সকলেরই অজানা। বিশেষ করে এই দক্ষিণ এশিয়ায় তো বটেই। একদিকে যেমন পাকিস্তান, আর অন্যদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাংলাদেশের অবস্থা। এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের মাঝে আমি বাংলাদেশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসতাম না, কিন্তু দেখুন নেপোয় মারে দই। ফল খেলো একজন আর তার মাসুল গুনতে হচ্ছে আরেকজনকে। ঠিক যেমনটা হাসিনাকে ফাঁসানো হয়েছিল মানবতা বিরোধী বলে, তাকে ফাঁসির সাজা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল, সেখানেও যখন কোনো কিছু করা গেল না, এবার নতুন একটি দুর্নীতির অভিযোগ তুলে নিয়ে আসা হয়েছে হাসিনার বিরুদ্ধে। দেখুন আজ আমাদের হেডলাইন আমি রেখেছি মাইক সারাতে 90 মিলিয়ন। একটা জিজ্ঞাসা চিহ্নও আছে সবার শেষে, কারণ সংখ্যাটা একটু বেশিও হতে পারে। আমি কম করে লিখেছি 90 মিলিয়ন। বলা হচ্ছে যে 9 কোটি তারও বেশি বাংলাদেশি মুদ্রায়। বুঝতে পারছেন কি হয়েছে? এত টাকা দিয়ে কি হয়েছে? সংসদের পুনর্গঠন হয়েছে। আরে যেখানে গোটা ইরানের পুনর্গঠন হয়ে যাচ্ছে, 90 মিলিয়ন খরচ হচ্ছে কিনা জানি না, তার কারণ তাদের আর্থিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ। সেখানে একটা সংসদের পুনর্গঠন করতে 90 মিলিয়ন খরচ হয়ে গেল। আর এই দুর্নীতির অভিযোগ, দুর্নীতির আঙুল দেখানো হচ্ছে আওয়ামী লীগের দিকে। আপনারা অনেকেই দেখেছেন এই বিষয়টা। এই নিয়ে বাংলাদেশি মিডিয়ায়, টিভিতে প্রচুর সম্প্রচার হচ্ছে। অনেক বিশ্লেষক, অনেক এক্সপার্টরা অনেক কথা বলছেন। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ যে হেডলাইন সেটা আপনাদের আমি আগেই বললাম যে মাইক সারাতে 90 মিলিয়ন। একটা বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর খুঁজি। চলুন দেখা যাক। গল্পটা শুরু হয় সংসদে সাউন্ড সিস্টেম বিপর্যয় থেকে। যদিও তার আগে থেকেই নাকি এই দুর্নীতির তদন্তে নেমে গিয়েছিল দুর্নীতি দমন কমিশন, দুদক যাকে বলা হয়। কি হয়েছিল গল্পটা? বাংলা ট্রিবিউনের হেডলাইন, সংসদে সাউন্ড সিস্টেম বিপর্যয়, নেপথ্যে কি? বলছে SIR মেরামত, যে সিস্টেমটার নাম, সংস্কার রক্ষণাবেক্ষণ বাবদ 9 কোটি টাকার প্রকল্প প্রস্তুত করা হয়েছে বলেও জানায় দুদক। প্রায় 9 কোটি, তারও বেশি বলা হচ্ছে, তারও বেশি বাংলাদেশি মুদ্রায়। এদিকে সম্প্রতি সংসদে শব্দযন্ত্রের বিভ্রাটে একাধিক ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে হচ্ছে 12ই মার্চ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্রের ত্রুটির কারণে কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। মানে প্রথম দিনেই, তারেক রহমানের গঠিত সরকারের প্রথম সংসদ অধিবেশনেই নাকি শব্দযন্ত্রে বিভ্রাট। আচ্ছা, কি বিভ্রাট হয়েছিল? পরদিনও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্যরা। কেউ হেডফোনে কিছু শুনতে পাচ্ছিল না, সাউন্ড সিস্টেমে কিছু শোনা যাচ্ছে না, অথচ বক্তা বলে যাচ্ছেন, তার কথা কেউ শুনতে পাচ্ছেন না।
অন্যদিকে এরপর 5ই এপ্রিল আবারও শব্দযন্ত্র বিভ্রাটের ঘটনা ঘটে। সেদিনও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান তার নিজের শব্দযন্ত্র কাজ করছিল না। পরে তা মেরামত ও নামাজের বিরতির জন্য অধিবেশন 40 মিনিটের জন্য মুলতবি করা হয়। এ বিভ্রাট অন্তর্ঘাত কি না তা তদন্তে সংসদ কমিটি একটি কমিটি গঠন করেছে। সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। বলছে কেন এই ধরনের শব্দযন্ত্র বিভ্রাট হচ্ছে বারবার, একটা কমিটি গঠন করা হয়েছে এবং তার প্রতিবেদন দিতে বলা হয়েছে, মানে রিপোর্ট আর কি রিপোর্টে বেরিয়ে আসে তদন্ত করে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। অন্যদিকে এই একই নাকি এটা নাকি দুর্নীতি বলছে দুর্নীতি দমন কমিশন, এটাকে দুর্নীতি বলা হচ্ছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে নাকি এই যে কমিটি গঠন করেছে সেই কমিটি গঠন করার আগে থেকেই দুদক এই দুর্নীতির তদন্ত করছিল। কি বলছে দেখুন, বলছে আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহিদুর রহিম জোহারদার দীর্ঘদিন জাতীয় সংসদ ভবনের প্ল্যানারি হলের SIS সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কার্যক্রম এককভাবে নিয়ন্ত্রণ করতেন। মানে যত দোষ জাহিদুর রহিম জোয়ারদার এর উপর চাপিয়ে দেওয়া গেল। কে এই ব্যক্তি জাহিদুর রহিম জোয়ারদার? ওই যে প্রথমেই দিয়ে দিয়েছে বাংলা ট্রিবিউন তার পরিচয়। তিনি হচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সংসদ ভবনের নিয়ন্ত্রণ তিনি করতেন, এককভাবে নিয়ন্ত্রণ করতেন সংসদ ভবনের রক্ষণাবেক্ষণের কাজ। আচ্ছা, অভিযোগ রয়েছে উন্নয়ন কাজের আড়ালে ওভার ইনভয়েসিং বা প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ বিদেশেও পাচার করেছেন নাকি তিনি। কে এই জাহিদুর রহিম জোয়ারদার? আগামীতে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এই এপিসোডেই, দেখতে থাকুন। বলছে তার বিরুদ্ধে যত অভিযোগ তিনি হচ্ছেন মূল অভিযুক্ত এবং তিনি আওয়ামী লীগের সময়ও এই সংসদ ভবন রক্ষণাবেক্ষণ করতেন। আওয়ামী লীগ নেই যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল চলছিল তখনও নাকি তিনি এই সংসদ ভবন রক্ষণাবেক্ষণ করতেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই, অভিযোগ উঠছে হাসিনার বিরুদ্ধে। কেন বলছি দেখুন, বলছে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের CEO জাহিদুর রহিম জোয়ারদার সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর, যাকে লিটন চৌধুরী বলা হয়, তার ঘনিষ্ঠ এবং ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাইরা ভাই পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখাতেন, সবই আওয়ামী লীগ। তিনি জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে মানে অধিবেশন হল স্থাপিত সাউন্ড সিস্টেম পরিচালনা, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে শত কোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারও করেন বলে অভিযোগ। একই সঙ্গে তার বিরুদ্ধে স্বাস্থ্য খাতে মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগেরও অনুসন্ধান করছে দুদক। বলছে এটা আওয়ামী লীগের আমল থেকেই ঘটছে, যখন থেকে এই জাহিদুর রহিম জোয়ারদার এককভাবে তার নিয়ন্ত্রণ ফলাতো সংসদ ভবনের রক্ষণাবেক্ষণে। যা যা জিনিস তিনি কিনতেন তার দ্বিগুণ মানে এই যে বলছে ওভার ইনভয়েসিং, দ্বিগুণ টাকা তিনি বিল করাতেন। আর সেই বিল তিনি জমা দিতেন সরকারের কাছে, সেখান থেকে প্রচুর টাকা তার মুনাফা হতো। এই টাকার অংশ আর কোথায় কোথায় যেত সেটা তারা বলতে বাকি রাখেনি, তার কারণে এখানে বেশ কয়েকজন মন্ত্রীর নাম দিয়ে দেওয়া হয়েছে, কার ঘনিষ্ঠ কার ভাইরা ভাই, এই সমস্ত কিছু বোঝা গেল। তাহলে মূল কথা এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন যে সংসদ ভবনে সাউন্ড সিস্টেম গোলযোগে একটা বড়সড় দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির এই মুহূর্তে মূল কাণ্ডার হিসেবে চিহ্নিত করা হচ্ছে জাহিদুর রহিম জোয়ারদারকে, যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগ থেকে এখনো পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। সরকার আসছে সরকার গেছে, তিনি বদলাননি। যেরকমটা এই মুহূর্তে বাংলাদেশ সরকার এসছে, সরকার বদলে গেছে, মানুষের মনোভাব বদলে গেছে, ঠিক আছে, মানে সব কিছু মানে একটা গণবিপ্লব হয়ে গেল। তারপরেও দেখুন যে দুর্নীতি বিধ্বস্ত বাংলাদেশ ছিল, আজ সেই বাংলাদেশ দুর্নীতি বিধ্বস্তই রয়েছে। আমি গ্রস্ত বলছি না, তার কারণ বুঝতে সুবিধা হবে আপনাদের। ইরান একদিকে যুদ্ধ বিধ্বস্ত, সেখান থেকে ইরান নিজেকে কিভাবে রিকভারি করছে, কিভাবে রিবিল্ড করছে, আর অন্যদিকে বাংলাদেশকে দেখুন, তারা হচ্ছে দুর্নীতি বিধ্বস্ত, তারা কিছুতেই রিকভারি করতে পারছে না। নেপাল, বরং নেপালকে দেখুন, তারা নতুন সরকার গড়ার পরপর বালেন্দ্র শাহ তিনি একটি ওয়েবসাইট করেছেন, যতগুলো তাদের মন্ত্রণালয় রয়েছে প্রত্যেকটি মন্ত্রণালয়ের প্রায় প্রত্যেকটি কাজ সেখানে চার্ট হিসেবে আপলোড করা আছে এবং যে কাজটা হয়ে যাচ্ছে তার পাশে টিক পড়ে যাচ্ছে, আর ওদিকে মন্ত্রণালয়ের আর কত শতাংশ কাজ বাকি রয়েছে সেটাও কমে যাচ্ছে। আর এই ওয়েবসাইট ব্রাউজিং করতে পারবে নেপালের প্রত্যেকটি মানুষ, প্রত্যেক জনগণ।
বুঝতে পারছেন কতটা ট্রান্সপারেন্ট করে দিয়েছে সরকারকে। করুন তারেক রহমানের কাছে আমার রিকোয়েস্ট, করুন। তার কারণ তারেক রহমান তিনি করতে পারবেন না। কেন পারবেন না? তার হাত বাঁধা। কেন বাঁধা সেটা আমি আজকে লাস্ট স্লাইডে বলবো। দেখুন এতদূর পর্যন্ত আপনাদের এই জানাতে পারলাম। তারপর দেখুন প্রথম আলো একটা খবর করেছে, তারাও করেছে একই জিনিস, হেডলাইন করেছে সংসদের শব্দযন্ত্র, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক। ওই যে বললাম জাহিদুর, তিনি আত্মসাৎ করেছেন টাকা, তিনি নাকি বিদেশেও পাচারও করেছেন টাকা, তাই জন্য এবার দুদক নেমেছে এই দুর্নীতির অনুসন্ধান করতে। বলছে দুদকের নথি অনুযায়ী চলতি বছরের 13ই জানুয়ারি তখনও তারেক রহমানের সরকার গঠন হয়নি, ভোটও হয়নি। তখনও এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হোতা হয়ে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 13ই জানুয়ারি তখনই এই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। এই প্রবীর কুমার দাসই কিন্তু সরাসরি মূল অভিযুক্তকে ইন্টারোগেশনও করেছেন। কি উঠে এসছে সেই ইন্টারোগেশনে সেটাও আপনাদের জানাবো। বলছে দুদকের তথ্য মতে, দেখুন 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই তদন্ত। দুদক 13ই জানুয়ারি শুরু করেছে এই তদন্ত। তখন কিন্তু ইউনূস বসে রয়েছে এই অন্তর্বর্তী সরকার নিয়ে, বুঝতে পারছেন। কিন্তু দেখুন এখনো পর্যন্ত এই তদন্তের কোনো রেজাল্ট বেরোলো না। এখনো পর্যন্ত যে মূল অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে তার সঙ্গে আওয়ামী লীগকে জড়ানোর জন্য সমস্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি উঠে পড়ে লেগেছে। কিন্তু দেখুন এখনো তদন্ত চলেই যাচ্ছে, শেষ হওয়ার আর নাম নিচ্ছে না। বলছে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন ও সংসদ ভবনে প্রবেশ করলে অধিবেশন কক্ষের IAS ক্ষতিগ্রস্ত হয়। যে সিস্টেমটির জন্য বলছে দুর্নীতি হয়েছে সেই সিস্টেমটিও ক্ষতিগ্রস্ত হয়। কখন? যখন এই উপদ্রুপ জনতা নিজেদেরকে ছাত্র বিপ্লবী বলে আখ্যা দিয়েছিল। আমি কেন বলছি আখ্যা দিয়েছিল? তার কারণ যদি সত্যিকারের বিপ্লব হতো, নেপালকে দিয়ে দেখায় ভাই, নেপালকে গিয়ে দেখায় তারা সত্যি বিপ্লব ঘটিয়েছে। আর একটা বিপ্লবী সরকার তারা এখন গঠন করেছে। তোরা তো বাইনারি থেকে বেরোতে পারলি না, নয় আওয়ামী লীগ নয় বিএনপি, সেই একই জায়গায় ঘুরে ফিরে। দেখুন সেই সময় তথাকথিত বিপ্লবীরা তাণ্ডব লীলা চালিয়েছিল, সংসদ ভবনেও তাণ্ডব লীলা চালিয়েছিল। মনে আছে তো সেই ছবি দেখেছেন তো, হাসিনার অন্তর্বাসকে নিয়ে কিভাবে খিল্লি উড়িয়েছিল। পরে এটি সচল করতে উদ্যোগ নেয় গণপূর্ত দফতর PWD। কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড ক্ষতিগ্রস্ত সিস্টেমটি পরীক্ষা করে মেরামতের মাধ্যমে চালু করা সম্ভব বলে মত দেয় এবং সম্ভাব্য ব্যয়ের হিসাব জমা দেয়। এরপর প্রকৌশলীদের যাতায়াত, থাকা, খাওয়া ও সম্মানী বাবদ 11,25,000 টাকা চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটিকে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড। এই কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডেরই প্রধান বলা হচ্ছে ওই মূল অভিযুক্ত জাহিদুর। বলছে অভিযোগে আরও বলা হয়েছে সিওর ব্যান্ডের এই সিস্টেমের সমমানের প্রযুক্তিগত বৈশিষ্ট্যের পণ্য বর্তমানে উৎপাদন না হলেও পুরনো সিস্টেম মেরামতের নামে অর্থ আত্মসাতের চেষ্টা হয়েছিল। 2024 সালের 5ই আগস্টের আগেও গণপূর্তের কিছু কর্মকর্তা এ নিয়মের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এর গল্প মানে কি? এর মানে হচ্ছে দেখুন যখন সিস্টেমটা খারাপ হয়ে গিয়েছিল, কখন? 5ই আগস্ট 2024-এর পর। তার আগে পর্যন্ত এই নিয়ে কোনো গল্প ছিল না। হ্যাঁ হতে পারে তার আগে পর্যন্ত তিনি এই ওভার ইনভয়েসিং দেখিয়ে প্রচুর টাকা নিজে আত্মসাৎ করেছিলেন, বিদেশেও টাকা পাঠিয়েছিলেন, হতে পারে। কিন্তু সেই সময় এই অভিযোগ ওঠেনি। অভিযোগ উঠেছে কখন? 2024-এর 5ই আগস্টে যে ভাঙচুর হয়েছিল সংসদ ভবন, তার পরবর্তীতে যে মেরামত করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অভিযোগ উঠছে। মনে রাখতে হবে যে এই সময় এই মেরামতটা হয়েছিল, সেই সময় কিন্তু বাংলাদেশের ক্ষমতায় হাসিনা ছিলেন না। ছিলেন কে? এই নোবেল প্রাপ্ত ডক্টর ছিলেন তখন বাংলাদেশের ক্ষমতায়। কেউ বলছে না এই কথা, কেউ বলছে না। এখানে প্রথম আলো লিখেছে, তাও ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে। দেখুন এমন একটা লাইন লিখেছে, বলছে 2024 সালের 5ই আগস্টের আগেও গণপূর্তের কিছু কর্মকর্তা এই নিয়মের সঙ্গে জড়িত ছিলেন। মানে বেনিয়মটা কখন হয়েছে? 2024-এর 5ই আগস্টের পর। এই লাইনটাতেই বুঝে যাচ্ছে সেটা। কিন্তু প্রথম আলো বলতে চাইছে যে এই ডেডলাইনের আগেও নাকি এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং গণপূর্তেরই কিছু কর্মকর্তা এই অনিয়মের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। SIS মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ বাবদ 9 কোটি টাকার প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে বলেও জানায় দুদক। প্রায়
900 মিলিয়ন। বুঝতে পারছেন? এই 900 মিলিয়নের গল্পটা কিন্তু 2024 5ই আগস্টের পরের গল্প, তার আগের নয়। আর পরের সময়ে সব কিছুর প্রধান ছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে বলুন, অভিযোগটা কেন আওয়ামী লীগের সঙ্গে জোড়া হচ্ছে? কেন জাহিদুরের সম্পর্ক আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলা হচ্ছে, যখন তিনি দুর্নীতি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে? যে সিওর ব্র্যান্ডের যে কোনো নতুন উৎপাদন হয় না, যে ব্র্যান্ডের সিস্টেম সেখানে লাগানো রয়েছে, সেই ব্র্যান্ডের কোনো নতুন উৎপন্নই হয় না, নতুন পার্টস। সেখানে সেই ব্র্যান্ডের সিস্টেমকে বলছে মেরামত করে দিয়েছি। কি পার্টস দিয়ে মেরামত করলি ভাই? আমার জানতে খুব ইচ্ছা হচ্ছে। বলছে মেরামত করে দিয়েছি এবং সিস্টেমে, মানে সেই সিওরিরই। ভাবুন, যে কোম্পানির কোনো পার্টস এই মুহূর্তে উৎপাদনই হয় না, বলছে সেই পার্টস নিয়ে এসে নাকি লাগিয়ে দিয়েছে। আবার সেখানে লোগোও লাগানো আছে সেই একই কোম্পানির, একই ব্র্যান্ডের। মানে কোন জায়গায়, কোন লেভেলে গিয়ে দুর্নীতিটা হয়েছে? আমি কেন আজ ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ ছেড়ে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছি, এবার বোঝা গেল? বোঝা গেল? দেখুন, এটা কিন্তু হাসিনা আমল নয়। অনেকেই এইটা গোলাচ্ছে যে হাসিনার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগকে এই দুর্নীতির অংশ হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি পরিষ্কার আপনাদের দেখিয়ে দিলাম, প্রথম আলোর কপি তুলে ধরে আপনাদের বুঝিয়ে দিলাম যে দেখুন এই দুর্নীতিটা কখন হয়েছে। এবার আসুন যে অভিযুক্ত তার বক্তব্য শুনি। যুগান্তর বলছে, সব সংসদে শব্দ বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন সেই ঠিকাদার। কে এই ঠিকাদার? এই সেই ব্যক্তি, কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার। তার কি বক্তব্য? বলছে 16ই এপ্রিল রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ করা হয়। কাকে করা হয়? এই জাহিদুর রহিমকে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণ অভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে। যেভাবে ভাঙচুর চলেছিল সংসদ ভবনে গণ অভ্যুত্থানের নামে, তারপর শুধু তার লুজ কেন, আমি তো বলবো সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা, সামান্য তার লুজ হয়ে গেল অত ভাঙচুরের পর। যাই হোক, তার বক্তব্য হচ্ছে তার লুজ থাকায় তার পরবর্তী ক্ষেত্রে যখন 12ই মার্চ প্রথম অধিবেশন বসে, ওই টেবিল চাপড়ায় না সংসদে, যেইখান থেকে, মানে যেই সংসদের জন্য এত কিছু বাংলাদেশে, এত গণঅভ্যুত্থান, এত বিপ্লবী পরায়ণ মানসিকতা তাদের, সেই সংসদেই, মানে নতুন সরকার আসার পরেই সেই সংসদেই দেখুন এত গোলযোগ, এত দুর্নীতি সেই সংসদকে কেন্দ্র করি। এখন তো মেন ফ্যাক্টর আপনাদের আসেনি নিয়ে, এর পরেরটাই নিয়ে আসবো। তার বক্তব্য হচ্ছে টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে যায়। তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল আমানত এন্টারপ্রাইজ। এই আমানত এন্টারপ্রাইজটা কে? যার নাম জাহিদুর নিজে নিচ্ছে, আর কোনো সংবাদ মাধ্যম নিচ্ছে না। দুদক একে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু দুদকও এনার নাম নিচ্ছে না। এই আমানত এন্টারপ্রাইজটা কার সংস্থা এটা দেখতে হবে, যেখানে মূল অভিযুক্ত এই সংস্থার নাম নিচ্ছে। বলছে প্রথম অংশে তারাই নাকি মেরামত করেছিল, আমরা তো ছিলামই না সিনে, আমরা তো পরে এসেছি। কিন্তু তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ে কমিউনিকেশনের কাজটুকু তার প্রতিষ্ঠানকেই করতে দেওয়া হয়। একদম স্বাভাবিক বিষয় তিনি বলছেন। এর আগে এদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাহিদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাসের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদে কি তিনি বলেছেন সেটা স্পষ্ট করে তিনি জানাননি। তবে তিনি যেটা জানাচ্ছেন যে এটা তো আমার কোনো দুর্নীতির অভিযোগ নেই। তিনি তো সপাটে নিজের যে দুর্নীতি, নিজের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তিনি নাকচ করছেন, এবং উল্টে আমানত এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার নাম তিনি করছেন। বুঝতে পারছেন? এটা তো গেল নয় ইউনূসের আমলে হয়েছে, আমি দেখিয়ে দিলাম ইউনূসের আমলে হয়েছে এই দুর্নীতি, আর চাপানোর চেষ্টা করা হচ্ছে হাসিনার নামে, মানে আওয়ামী লীগের সরকারের আমলে। এবার আপনাদের দেখাচ্ছি নতুন ত্রয়োদশ সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম কেনাকাটাতেই হরিলুট। আমি বলছি না মশাই, আমি বলছি না, আপনাদের ডেইলি সান বাংলা তারাই হেডলাইন করেছে, বলছে সংসদের কেনাকাটায় হরিলুট। হেডলাইন, এটা হেডলাইন। যখন ইরান জ্বলছে, মধ্যপ্রাচ্য জ্বলছে, তখন বাংলাদেশে একটা নতুন সরকার গড়ে তারেক রহমান সবার আইওয়াজ করছে, সবাইকে দেখাচ্ছে দেখুন তেলের দাম কিভাবে বাড়ছে। আর অন্যদিকে সংসদের ছোটোখাটো জিনিস কেনার জন্য
ছোটোখাটো জিনিস কেনার জন্য যে অভিযোগ এতক্ষণ জাহিদুর রহিম জোয়ারদারের ওপর চাপানো হচ্ছিল যে তিনি ওভার ইনভয়েসিং করেছেন, সেই বিষয়টা এবার তারেক রহমানের আমলেও ঘটে গেল। বেশি দিন লাগলো না, মাত্র 12ই ফেব্রুয়ারি থেকে ভেবে দেখেন, বলছে কি মাত্র 4,000 টাকার ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। ভাবুন, একটা ব্যাগ কেনা হয়েছে সংসদ ভবনের জন্য, জানি না কিসের ব্যাগ, ফাইল থাকবে না তার মধ্যে কি থাকবে, মানুষকে ঢুকিয়ে রাখা হবে কিনা জানি না, একটা ব্যাগের দাম হচ্ছে 34,400 টাকা, যার বাজার মূল্য হচ্ছে মাত্র 4,000 টাকা। আর দেখুন, বলছে দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, মানে ওই একই জিনিস। ওখানে যেমন সাউন্ড সিস্টেমে সিওর ব্র্যান্ডের কোনো পার্টস খুঁজে পাওয়া যায়নি, অথচ যে পার্টস লাগানো হয়েছে তার মধ্যে সিওর লেখা রয়েছে, মানে ওই ব্র্যান্ডের নাম লেখা রয়েছে, মানে স্টিকার মেরে দেওয়া হয়েছে আর কি, আই ওয়াশ করার জন্য স্টিকার মেরে। এখানেও তাই, যে ব্যাগ কেনা হয়েছে, যে ব্র্যান্ডের ব্যাগ কেনা হয়েছে, বলা হচ্ছে দেখুন এই ব্র্যান্ডের ব্যাগ কিনেছি, কিন্তু আপনি ওর একটুখানি ঘষলেই দেখবে স্টিকারটা তো উঠে যাবে, ব্র্যান্ডের নাম উঠে যাবে। আসলে তো জিনিসটা, যে সামগ্রী কেনা হয়েছে, যে ব্যাগ, সেটা তো অত্যন্ত নিম্নমানের, শুধু দামটাকে বাড়িয়ে চড়িয়ে বিল করা হয়েছে। বলছে লোগো লাগানো হয়েছে আলাদাভাবে, পুরো ডেইলি সান বাংলা বলেই দিচ্ছে ওই লোগো, স্টিকারের লোগোটা আলাদা করে লাগানো হয়েছে। একইভাবে একটি 3,000 টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। কার্ড রিডার বোঝেন তো, কার্ড রিডার কম্পিউটার কিংবা ল্যাপটপে যার মাধ্যমে কার্ড থেকে আপনি কোনো ফাইল কপি করবেন, সেই কার্ড রিডার মাত্র 3,000 টাকা, আরও কম দামে পেয়ে যাবেন। আমাদের কলকাতার ধর্মতলায় আসবেন 300 টাকায় পেয়ে যাবেন, আমি কথা দিলাম। সেই কার্ড রিডারের দাম 21,500 টাকা। ভাবুন একবার, ভাবতে শুরু করুন, কাকে নিয়ে এসছেন? তারেক রহমান। আরে কোথা থেকে নিয়ে এসছেন প্রধানমন্ত্রী করার জন্য? আচ্ছা, আর 3,38,000 টাকার ডিজিটাল স্টিল SLR ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে 7,09,500 টাকা। আপনি ভাবুন, যে ক্যামেরা আপনি 3 লাখ টাকা 38,000 টাকায় পেয়ে যাবেন, 3,38,000 টাকা পেয়ে যাবেন পুরো গোটা ক্যামেরা, সেই ক্যামেরার শুধু বডি কেনা হয়েছে 7,09,500 টাকা দিয়ে। যে ক্যামেরা আপনি 3 লাখ টাকায় পেয়ে যাবেন, সেই ক্যামেরার শুধু বডি মানে স্ট্রাকচারটা কেনা হয়েছে 7 লাখ টাকা দিয়ে। এরা কোথায় থাকে? আচ্ছা, এ ধরনের 4টি ক্যামেরার বডি দেওয়া হয়েছে প্রায় 28,38,000 টাকার বিনিময়ে। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম নেওয়া হয়েছে 58,44,130 টাকা। 130 টাকাও ছাড়েনি, এক তো বাড়িয়ে চড়িয়ে লিখেছে, সেখানে 130 টাকাও ছাড়েনি বিলিং করতে। তারপর দেখুন, বলছে প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে 20 লাখ টাকারও কম। যেটা 20 লাখ টাকারও কম, সেই একই জিনিসের বিলিং করা হয়েছে 58,44,130 টাকা। ভাবুন, ওদিকে 90 মিলিয়ন, 9 কোটি, আর এখানে 58 লাখ। কোথায় আছেন মশাই? বাংলাদেশ ভিখারি কে বলল? এই দেখুন, টাকা হাওয়ায় উঠছে, শুধু কেউ ধরতে পারছে না। আপনারা সাধারণ মানুষ তো, খেটে খান মশাই, আপনারা কোথা থেকে পাবেন এই টাকা? আপনারা যান সংসদে যান, তাহলে তো পাবেন। যদিও সবাই দুর্নীতিপরায়ণ নয়, সবাই বিএনপি নয়, সবাই জামায়াতে ইসলামী নয়। বলছে কি, অবিশ্বাস্য হলেও এমন হরিলুটের ঘটনা ঘটেছে জাতীয় সংসদে, যেখানে প্রায় প্রতিদিন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয়। জাতীয় সংসদের অধিবেশনের সময় ছবি তোলার জন্য অবিশ্বাস্য দ্রুতগতিতে এ কেনাকাটার কাজ শেষ করা হয়েছে। 30 দিনের মধ্যে ক্যামেরা ও সংশ্লিষ্ট আইটেম সরবরাহের নির্দেশনা থাকলেও মাত্র 19 দিনের মধ্যে এই সরবরাহ করা হয়ে গিয়েছে। ভাবুন, যেটা বলেছিল 30 দিনের মধ্যে করতে হবে, সেটা 19 দিনেই হয়ে গেছে। কত তাড়াতাড়ি কাজ, মানে টাকা ফেললে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়। বলছে আর এসব কিছু নেপথ্যে থেকে তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায় নেওয়া সচিব কানিজ মাওলা। যখনই তার বিরুদ্ধে অভিযোগ উঠবে দেখেছে, তাকে বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? সদ্য তিনি বিদায় নিয়েছেন, এর আগে তিনি সংসদ সচিবালয় ছিলেন কানিজ মাওলা। তাকে বলছে আপনি একটু আসুন, বেকার আপনার বিরুদ্ধে উঠবে, কাজ তো করিয়েছে অন্য কেউ, ফাঁসাচ্ছেন এনাকে।
কাগজে কলমে সব নিয়ম রক্ষা করেই রীতিমতো হরিলুট করা হয়েছে সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটায়। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা বলে জানিয়েছে সংসদ সচিবালয়। 12ই মার্চ সংসদের যাত্রা শুরু হয়, সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় 25শে মার্চ, আর সরবরাহ করা হয় 15ই এপ্রিল। কত তাড়াতাড়ি হয়ে গেছে দেখুন। 18 লাখের ক্যামেরা 58 লাখ, 4000-এর ব্যাগ 34,000, 3000 টাকার কার্ড রিডার 21,500। বুঝতে পারছেন কোথায় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ? বুঝতে, যেখানে গ্যাস নেই, সিলিন্ডার নেই, পেট্রোল নেই, ডিজেল নেই, জ্বালানির এই অবস্থা, পাওয়া যাচ্ছে না বাজারে, সেই জায়গায় দাঁড়িয়েও একটা নতুন করে গঠন করার জন্য আপনার হাতে দায়িত্ব সঁপিয়েছিল এই বাংলাদেশবাসী। আর আপনি এসে কি করছেন? দুর্নীতির রেকর্ড গড়ছেন মশাই, দুর্নীতির রেকর্ড গড়ছেন। আর এই তদন্ত কে করছে? ওইখানে 90 মিলিয়নের জন্য দুদককে তদন্ত করতে দিচ্ছে জানুয়ারি মাসে। ইউনূসের আমল থেকে তদন্ত হচ্ছে, ইউনূসেরই দুর্নীতি ইউনূসের আমল থেকেই তদন্ত হচ্ছে, এখনও তার কোনো রেজাল্ট বেরোয়নি। আর দেখুন এইখানে এত বড় দুর্নীতি, 58 লাখ টাকার 44,130 টাকার দুর্নীতি, সেখানে তদন্ত কে করছে? একটি 5 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে স্পিকারের নেতৃত্বে, বলছে তারাই করুক। এখানে কোনো দুদক নেই, এখানে কোনো পুলিশ নেই, আর নিজেদের মধ্যেই সব বনিমনা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ভেবে দেখুন একবার, ভাবার বিষয় এটা। আর সেই কারণেই আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম রণক্ষেত্রে। যেখানে একটা দেশ চলতে পারছে না, এই ক্রাইসিসের সময় কারোর মাথায় এত বড় দুর্নীতির ছক থাকে, ভাবলেও অবাক লাগে। আশা করি বোঝাতে পারলাম। যদি এই ভিডিওটা মনে হয় তথ্যসমূহ যুক্তিযুক্ত বিশ্লেষণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য মন্তব্য অবশ্যই করবেন আমাদের কমেন্ট বক্সে। লাইক করবেন ভিডিওটি, প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ প্রত্যেকটি বাংলাদেশবাসীকে এই ভিডিও পৌঁছে দেওয়ার কাজ আপনি তুলে নিন হাতে। লাইক করুন ভিডিওটি, সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। আগামী দিনে এই ধরনের আরও চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, কথা দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।